আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি ইউনিকি স্কুলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের সুপার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা ফিজিক্স বেসের শিক্ষার্থী রয়েছো, আমি চেষ্টা করেছি তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায়সমূহকে আমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং তোমাদের গ এবং গ নাম্বারের জন্য আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা প্রথমেই আমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে ব্যবসায় মৌলিক ধারণা, আমরা প্রথমেই দেখব এই অধ্যায় হতে জ্ঞানমূলক কী কী প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তাহলে দেখো, প্রথমে আমরা আলোচনা করব ব্যবসা কাকে বলে। এটা তো আমাদের সবসময় বসে জানতে হবে, যেহেতু আমাদের বইটাই হচ্ছে ব্যবসা রিলেটেড। তাহলে ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলে থাকি। তারপর জানতে হবে বাণিজ্য কাকে বলে। বাণিজ্য কাকে বলে? তোমার শিল্পের উৎপাদিত পণ্যটা প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকে তোমার বাণিজ্য বলা হয়। আর শিল্প কাকে বলে? তোমার প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহারের উপযোগী পণ্য প্রস্তুত করাকে শিল্প বলা হয়। আর প্রত্যক্ষ সেবা কাকে বলে? তোমার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন রিলেটেড কোনো কাজ করাকে বা মানুষকে তৃপ্তি দিতে পারে এমন কোনো কাজকে আমরা কি বলে থাকি? সেবা বলে থাকি। তারপর তোমার প্রজনন শিল্প, তোমার যে শিল্পের মাধ্যমে কি করা হয়, তোমার উদ্ভিদ বা প্রাণীর বংশবিস্তারকরণ করা হয় তাকে আমরা প্রজনন শিল্প বলে থাকি। তারপর অন্ট্রাপো হচ্ছে তোমার কোনো দেশ থেকে পণ্য আমদানি করে বন্দর থেকে তা তৃতীয় আরেকটা দেশে যদি রপ্তানি করে দেওয়া হয় তখন সেটাকে অন্ট্রাপো বলে। তাহলে এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, অন্ট্রাপো এবং পুনঃরপ্তানি দুইটা বিষয় কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। পুনঃরপ্তানি আমরা কখন বলি? যখন একটা দেশ থেকে পণ্যটা আমরা আমদানি করে এনে এখানে কিছু মডিফাই করে বা আমরা কিছু প্যাকেটজাতকরণ করে যদি আমরা তৃতীয় আরেকটা দেশে বিক্রি করে দিই তখন সেটাকে আমরা পুনঃরপ্তানি বলি। আর অন্ট্রাপোর ক্ষেত্রে কি হয়? তোমার এটা বন্দর পর্যন্ত আসা হয় এবং বন্দর থেকে আমরা তৃতীয় আরেকটা দেশে কি করে দিই? বিক্রি করে দিই। তাহলে এটাকে আমরা অন্ট্রাপো বলে থাকি। তারপর সামাজিক ব্যবসা কাকে বলে? যে ব্যবসা তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয় না, বরং সমাজের কল্যাণ সাধনের জন্য করা হয়, সেটাকে আমরা বলবো কি? সামাজিক ব্যবসা। তারপর পুনঃরপ্তানি যেটা বললাম, একটা দেশ থেকে ক্রয় করে আমি যদি এটা তৃতীয় আরেকটা দেশে বিক্রি করি সেটাকে আমরা পুনঃরপ্তানি বলবো। তারপর প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ, এটা নিয়ে একটু তোমাদের জানতে হবে। প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণ মানে হচ্ছে একটা পণ্যের কি করা? মান নির্ধারণ করা। একটা পণ্যের মান নির্ধারণ করাকে বলা হয় প্রমিতকরণ। ধরো আমার হাতে দুইটা কলম আছে মনে করো, এখন আমার একটা কলম হচ্ছে অনেক ভালো, এটার আমি মান ধরলাম A ক্যাটাগরি, আরেকটার মান হচ্ছে একটু কম ভালো, সেজন্য আমি এটাকে B ক্যাটাগরি রাখলাম। তাহলে যে আমি মান নির্ধারণ করছি, এটাকে মান নির্ধারণ করাটাকে বলা হয় তোমার প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ কোনটা? আমি যদি ওই মান অনুযায়ী পণ্যটাকে যদি আমি বিভিন্ন জায়গায় শ্রেণীবদ্ধ করে রাখি, তাহলে আমার যে কলমটা 10 টাকা দামের কলম, আমি এটা একটা থাকে রাখলাম, 5 টাকা কলমটা আমি আরেকটা থাকে রাখলাম, তাহলে সেটাকে আমরা বলবো পর্যায়িতকরণ। তাহলে প্রমিতকরণ, পর্যায়িতকরণ দুইটার ডিফারেন্সটা কি? আসলে ডিফারেন্সটা হচ্ছে একটাতে আমি জাস্ট মান নির্ধারণ করছি, আরেকটা হচ্ছে সে মান অনুযায়ী আমি পণ্যটাকে কি করলাম? শ্রেণীভুক্ত করলাম, তখন সেটাকে আমরা পর্যায়িতকরণ বলবো। তারপর আছে ট্রেড কি? ট্রেড হচ্ছে তোমার পণ্য ক্রয় বিক্রয় করাকে ট্রেড বলা হয়। তাহলে তোমরা একটু এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা একটু ভালোভাবে জেনে যাবা, কারণ এগুলো বারবার বিভিন্ন বোর্ডে বিভিন্ন কয়েক বছর তোমার লাগাতার এই কোয়েশ্চেনগুলো আসতেছে। তার মানে আমরা বলতে পারি এগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবা। এবার আসো অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখো। মুনাফাকে ঝুঁকি নেওয়ার পুরস্কার বলা হয় কেন? তাহলে দেখো, মুনাফাকে ঝুঁকি নেওয়ার, তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো যখন লিখতে যাবা তখন এগুলো তোমরা দুইটা পার্টে অবশ্যই উত্তর করবা। যেহেতু এটা অনুধাবনমূলকের জন্য এখানে 2 মার্ক যেহেতু তোমাদের জন্য নির্ধারণ করা থাকে, তোমরা মুনাফাকে কেন ঝুঁকি নেওয়ার পুরস্কার বলা হয় এটা এক লাইনে লিখবা, তারপর দ্বিতীয় লাইনে তোমরা একটু এটা ব্যাখ্যা করলা। তারপর বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয় কেন? বাণিজ্যের কাজটা কিন্তু বন্টন করা, তাই বাণিজ্যকে বন্টনকারী শাখা বলে। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন? শিল্পের প্রধান কাজই হচ্ছে কি করা? উৎপাদন করা। তারপর বাণিজ্যের কাজকে বিকেন্দ্রীভূতকরণ বলা হয় কেন? শিল্পের কাজকে কেন্দ্রীভূতকরণ বলা হয় কেন? এগুলো কিন্তু আমি এমসিকিউ যখন নিয়েছি তোমাদের ওখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। তারপর শিল্প কিভাবে নতুন উপযোগ সৃষ্টি করে? উপযুক্ত না, এটা উপযোগ হবে, ঠিক আছে? নতুন উপযোগ সৃষ্টি করে, ঠিক আছে? উপযোগ সৃষ্টি করে, নতুন উপযোগ। আচ্ছা, বানানটা ঠিক করে দিই।
উপযোগ, ঠিক আছে, উপযোগ সৃষ্টি করে। তারপর পাইকারি ব্যবসাকে মধ্যস্থকারী ব্যবসা বলা হয় কেন? আমদানি বাণিজ্য জীবনযাত্রার মানকে উন্নত করে ব্যাখ্যা করো। বীমা কিভাবে ঝুঁকিগত বাধা দূর করে। তারপর তোমার সামাজিক ব্যবসা কিভাবে সমাজের সমস্যা দূরীকরণে ভূমিকা রাখে। বিজ্ঞাপন কিভাবে বিক্রয় বৃদ্ধি করে। মূলকীকরণ কেন পণ্যের জন্য গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তোমরা এই 10টা অনুধাবনমূলক কোয়েশ্চন ভালোভাবে দেখে যাবে, এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবা। তারপর আসো তোমাদের উচ্চতার দক্ষতা এবং প্রয়োগমূলকের জন্য তোমরা গ এবং গ নাম্বারের জন্য তোমরা যে টপিকগুলো দেখে যাবা এগুলো থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। এই পয়েন্টগুলো দেখলেই হবে। প্রথমে কি দেখবা? ব্যবসার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানবা। ব্যবসার কয়েকটা বৈশিষ্ট্য, তোমার ব্যবসার ক্ষেত্রে কি হয়, এটা স্বাধীন ব্যবসা। তারপর এখানে তোমার এটা হচ্ছে কি লেনদেনের পৌনঃপুনিকতা থাকে। একটা লেনদেন হচ্ছে কি বারবার হওয়াকে লেনদেনের পৌনঃপুনিকতা বলে। তাহলে এখানে ঝুঁকি থাকে। তাহলে এগুলো কয়েকটা ব্যবসার বৈশিষ্ট্যগুলো দেখে যাবা। এগুলো থেকে কোয়েশ্চনটা কীভাবে হবে, তোমাকে একটু উদ্দীপক দিবে, গ নাম্বারে জিজ্ঞেস করবে উদ্দীপকের জনাব রহিমের কর্মকাণ্ডটি কোন বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে বা কোন বৈশিষ্ট্য ফুটে উঠছে, অথবা জিজ্ঞেস করতে পারে তার বৈশিষ্ট্যটা, তার কাজটা, তার কর্মকাণ্ডটা ব্যবসার সাথে ব্যবসা বলা যাবে কিনা। অর্থাৎ ধরো একটা কাজ করছে জনাব রহিম, তিনি এই কাজ করছে, গত তোমাকে জিজ্ঞেস করবে জনাব রহিমের ওই কাজটাকে আমরা ব্যবসা বলতে পারবো কিনা। তাহলে আমরা কোনো কাজকে কখন ব্যবসা বলবো? যখন ওই কাজটা তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্য হবে, তারপর তোমার ওই কাজটা হচ্ছে বৈধতা হবে, তারপর তোমার ওই কাজটা হবে কি তোমার ওই কাজটাতে তোমার অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে, তারপর তোমার ওই কাজটা পৌনঃপুনিকভাবে হবে। যখন আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব তখন আমরা ওই কাজটাকে কি বলতে পারি? ব্যবসা বলতে পারি। তাহলে তোমরা ব্যবসার বৈশিষ্ট্যটা দেখবা। এরপর ব্যবসায়িক কার্যাবলী, বেশ কিছু কার্যাবলী আছে। ব্যবসার প্রধান বা প্রাথমিক কাজ হচ্ছে উৎপাদন করা। তারপর তোমার ব্যবসার কার্যাবলীর মধ্যে আছে তোমার প্রমিতকরণ, পর্যায়িতকরণ, পরিবহন, এগুলো চলে আসে। তাহলে এই কার্যাবলীগুলো একটু দেখলেই হবে। আচ্ছা, এখানে উপযোগটা একটু ভালোভাবে দেখবা। উপযোগের মধ্যে থেকে প্রশ্ন হয় ব্যবসা মোট কয় ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যবসা হচ্ছে তোমার মোট 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। আমি কিন্তু এটা আগেও লিখে দিয়েছিলাম। শিল্প হচ্ছে তোমার, শিল্প 1 ধরনের উপযোগ সৃষ্টি করে। আর বাণিজ্য হচ্ছে তোমার 6 ধরনের। আর ব্যবসা টোটাল 7 ধরনের উপযোগ সৃষ্টি করে। 7 ধরনের উপযোগ সৃষ্টি করে টোটাল। তাহলে এখন উপযোগগুলো কি কি, কোনটা কোন ধরনের উপযোগ, কোনটা কে সৃষ্টি করে? ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে জনাব রহিম তিনি হচ্ছে কি করে? তিনি হচ্ছে একজন কৃষক, তিনি হচ্ছে মৌসুমীর সময় আলু উৎপাদন করে এবং এই আলুগুলো তিনি হিমাগারে রেখে যখন তোমার আলু সংকট হয় তখন সে হচ্ছে কি বেশি দামে বিক্রি করে। তাহলে গ নাম্বারে জিজ্ঞেস করতে পারে জনাব রহিমের কাজটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? তাহলে এখানে কিন্তু তোমার সময়গত একটা উপযোগ সৃষ্টি করছে। তোমার হিমাগারে রাখার কারণে এখানে কি হয়েছে? তোমার গুদামজাতকরণ হয়েছে। তাহলে গুদামজাতকরণ করা হওয়ার কারণে কালগত বা সময়গত একটা উপযোগ সৃষ্টি হয়েছে। তারপর অনেক রকম আসতে পারে। তোমার মনে করো জনাব করিম তিনি হচ্ছে সিলেট থেকে পণ্য কিনে সেটা হচ্ছে কি রাজশাহীতে গিয়ে বিক্রি করে। তাহলে এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? তাহলে আমরা বলতে পারি এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। পরিবহনের মাধ্যমে কি হয়েছে? তোমার স্থানগত উপযোগটা সৃষ্টি হয়েছে। তাহলে এরকম তোমরা যে উপযোগটা আছে 7টা উপযোগ, এই 7টা উপযোগ সম্পর্কে একটু তোমরা ভালোভাবে জানবা। এরপর আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পের প্রকারভেদ এবং বাণিজ্যের প্রকারভেদ। এগুলো থেকে মাস্ট বি তোমরা কোয়েশ্চন পাবা। তাহলে শিল্পকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি। সবচেয়ে বেশি তোমরা দেখবা প্রজনন শিল্প থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আর কোন শিল্প? এই প্রজনন শিল্পটা তোমরা ভালোভাবে দেখে যাবে, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, ঠিক আছে। আর বাণিজ্যের প্রকারভেদের মধ্যে তোমরা দেখবা কি? বাণিজ্যের প্রকারভেদের মধ্যে তোমরা পুনরপ্তানিটা দেখবা, ঠিক আছে। পুনরপ্তানি থেকে প্রশ্ন হয়। তাহলে শিল্পের প্রকারভেদের মধ্যে আমি বলে দিলাম কি? প্রজনন শিল্প, প্রজনন শিল্প। আর বাণিজ্যের মধ্যে আমি বলে দিলাম কি? বাণিজ্যের মধ্যে তোমার পুনরপ্তানি, ঠিক আছে। ওকে, এই দুইটা থেকে তোমরা প্রশ্ন পাবা। আর প্রত্যক্ষ সেবার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনে করো প্রত্যক্ষ সেবা হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটার মালিকানাটা হস্তান্তর করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, তাহলে প্রত্যক্ষ সেবা থেকেও প্রশ্ন হতে পারে। তারপর এখন একটু এই সামাজিক ব্যবসাটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। সামাজিক ব্যবসার গুরুত্ব দেখে সামাজিক ব্যবসাটা কীভাবে অপারেট করা হয়, এটা কীভাবে পরিচালনা হয়। যেহেতু এখন তোমার এটা সামাজিক ব্যবসাটা উদ্ভাবন করেন তোমার ডক্টর মোহাম্মদ ইউনুস, সে কারণে এখন হয়তো এখান থেকে আসতে পারে। যারা সামাজিক ব্যবসা জিনিসটা কি? তোমার সাধারণত ব্যবসার উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন, বাট এই সামাজিক ব্যবসার ক্ষেত্রে এটার উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন
নয়। তাহলে সামাজিক ব্যবসার উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। এটা কিভাবে তোমার পরিচালনা হয়? এখানে তোমার মালিকের যে মূলধনগুলো বিনিয়োগ করে, এখানে কি করা হয়? সমাজের বিভিন্ন ব্যক্তিদের থেকে, তোমার বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে, মূলধন সংগ্রহ করে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়। এবং যখন ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে লাভগুলো হয়, ওই লাভগুলো কিন্তু ওই মালিকদেরকে কি করা হয়? পরিশোধ করে দেওয়া হয়। তাদেরকে কোনো লাভ দেওয়া হয় না, শুধু মূলধনটা পরিশোধ করে দেবে, তারপর কিন্তু তাদের দায়টা শেষ। এখন এই ব্যবসাটা কিন্তু আবার চলতেছে এবং ব্যবসা থেকে আবার যে লাভগুলো পাবে, এই লাভগুলো দিয়ে আরও একটা সামাজিক ব্যবসা দাঁড় করাবে, ওই লাভগুলো থেকে আবার আরেকটা সামাজিক ব্যবসা দেবে। এইভাবে কিন্তু তোমার কি হয়? বেকার দূরকরণ হচ্ছে। বিভিন্ন সমাজের সমস্যাগুলো তোমার সমাধান করার জন্য তোমার সমাজের যেই বিষয়গুলো ঘাটতি আছে, ওই বিষয়গুলোর দোকান তুমি দিলা। তাহলে এইভাবে সমাজের বিভিন্ন সমস্যা দূরীকরণ করা হয়। তাহলে একটু তোমরা সামাজিক ব্যবসার গুরুত্বগুলো সম্পর্কে একটু দেখবা, এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে। তাহলে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ, বাণিজ্যের প্রকারভেদ, সামাজিক ব্যবসা, এই তিনটাই, ঠিক আছে? আর ব্যবসার বৈশিষ্ট্যটা। তাহলে এই ছিল আমাদের প্রথম অধ্যায় নিয়ে। আশা করি তোমরা ক্লিয়ার, এই বিষয়গুলো দেখলে হবে। আর এমসিকিউর জন্য তো আমরা এমসিকিউ ক্লাস নিয়েছি, তোমরা ওইগুলো দেখলে আশা করি এই অধ্যায় নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এবার আসো আমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ব্যবসা পরিবেশ। ব্যবসা পরিবেশে আমাদের ক নাম্বারের জন্য যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে ব্যবসা পরিবেশ কাকে বলে, ব্যবসা পরিবেশ কাকে বলে সেটা একটু জানতে হবে। তারপর হচ্ছে তোমার ব্যবসা পরিবেশ কী, সেটা তোমরা সবাই জানো যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসা পরিচালিত হয়, তখন আমরা সেটাকে কি বলবো? ব্যবসা পরিবেশ বলবো। আর কোন পরিবেশ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না? বাহ্যিক পরিবেশটা সাধারণত মানুষ কি করতে পারে না? নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন মনে করো প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এগুলো চাইলেও তুমি কি করতে পারবে না? নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন এই সামাজিক পরিবেশ, 6টা যে ব্যবসার প্রকারভেদ রয়েছে তোমার, এই সামাজিক পরিবেশ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, আইনগত, তারপর প্রাকৃতিক, এগুলো কাকে বলে সবগুলো সংজ্ঞাগুলো একটু তোমার ভালোভাবে জানতে হবে। তাহলে একটু সংজ্ঞাগুলো জানবা এবং কোন উপাদানের কোন কোন এলিমেন্টগুলো আছে এগুলো একটু সম্পর্কে জানবা। এবার আসো ক নাম্বারের জন্য, তোমার অনুধাবনমূলক প্রশ্নের জন্য ব্যবসায়ের উপর সাংস্কৃতিক পরিবেশের প্রভাবটা আসলে কেমন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করে আসতে পারে। তারপর উত্তম রাজনৈতিক পরিবেশ তোমার ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন, তারপর প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য কেন, ব্যবসায়ের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ প্রত্যক্ষভাবে প্রভাব রাখে, ব্যাখ্যা করো। ব্যবসা পরিচালনায় ধর্মীয় পরিবেশের প্রভাব আছে কি না, ব্যাখ্যা করো। তাহলে তোমরা এই 5টা কোয়েশ্চন একটু ভালোভাবে দেখবা। এবার আসো অনুধাবন তোমার সৃজনশীল প্রশ্নের জন্য কোন জায়গা থেকে প্রশ্ন হবে। তোমার ব্যবসার যে 6টা পরিবেশের উপাদান রয়েছে, এই 6টা উপাদান থেকে তোমাদের কোয়েশ্চন হবে। উদ্দীপক দিবে জনাব রহিমের এই কাজটা বা এই জনাব রহিমের কর্মকাণ্ডটা কোন পরিবেশের উপর প্রভাব ফেলছে, বা এখানে কোন পরিবেশটা ফুটে উঠছে। তাহলে যেটা যে পরিবেশ আছে আমরা সেই পরিবেশটা বলবো। তাহলে 6টা পরিবেশের প্রকারভেদ আছে, জাস্ট এই 6টা পরিবেশের প্রকারভেদ দেখে গেলে তোমরা এখান থেকে আনসার করতে পারবা। তারপর তোমার ব্যবসা পরিবেশ উন্নয়নের সমস্যাগুলো কী কী এবং এগুলো থেকে উত্তরণের উপায় বা কী, ব্যবসা পরিবেশ উন্নয়নের জন্য করণীয় কী, সমস্যাগুলো কী, করণীয়গুলো কী, একটু তোমরা এইটা সম্পর্কে একটু জানবা। তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এইচএসসির পরেই কিন্তু তোমাদের সামনে একটা যুদ্ধ আসতেছে, সেটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ। তোমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবা, তোমাদের জন্য তোমাদের যুদ্ধটাকে আরও বেশি সহজ করার জন্য আমাদের ইউনিক স্কুল ভার্সিটি অ্যাডমিশন সি ইউনিট কোর্স আনছে। এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও তাহলে এখানে তোমরা জিকে সাবজেক্টটা ফ্রিতে পাচ্ছ একদম। তারপর তোমার বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে সি ইউনিট এক্সাম হয় সবগুলো এক্সামের প্রস্তুতি তুমি একটা কোর্স থেকে নিতে পারবা। এই কোর্সটিতে তুমি কী কী পাচ্ছ, এখানে তোমার ওয়েবসাইটে আমাদের সবগুলো রেকর্ডেড ক্লাস অলরেডি রেকর্ডেড ক্লাস চলতেছে, এই ক্লাসগুলো গোছানো থাকবে এবং লাইভ ক্লাস পরীক্ষা থাকবে তোমার। তারপর পিডিএফ নোট সাজেশনগুলো প্রোভাইড করা হবে, লাইভ ক্লাস চলবে এবং তোমাদেরকে 5টা ফ্রেশ প্রিন্টেড বুক তোমাদেরকে প্রদান করা হবে। এগুলোর জন্য আবার এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না। তা এখন এই কোর্সটাতে তুমি যদি ভর্তি হতে চাও, আমাদের কোর্সটা 4,500 টাকা, কিন্তু তোমরা এখন ভর্তি হলে পাচ্ছ 3,500 টাকায়। এরপর আসো তোমরা যারা বি ইউনিটে এক্সাম দিতে চাও, বি ইউনিট তোমাদের জন্য রয়েছে বি ইউনিট প্লাস ম্যাথ কোর্স। এখানে তোমরা ভর্তি হলে ম্যাথ কোর্সটা ফ্রিতে পাবা। তারপর এখানে কি কি থাকতেছে, সেম তোমরা ওয়েবসাইটে ক্লাস, পিডিএফ, লাইভ ক্লাস এবং 4টা বুক পাচ্ছ। এবং এই কোর্সটা তোমরা 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। যদি 15 আগস্টের মধ্যে ভর্তি হও তাহলে 3,000 টাকা দিয়ে তোমরা এনরোল করতে পারবা। এবার আসো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। তৃতীয় অধ্যায় হচ্ছে এক মালিকানার ব্যবসা। এক মালিকানার ব্যবসা থেকে জ্ঞান মৌলিকের জন্য তোমরা যা যা দেখবা
এক মালিকানা ব্যবসা কাকে বলে, যেখানে মালিক সাধারণত একজনই থাকে। তারপর তোমার ট্রেড লাইসেন্স কি, তারপর হচ্ছে অসীম দায় বলতে কি বুঝো, যেই দায়টা কিন্তু তোমার বিনিয়োগকৃত মূলধনের চেয়ে বেশি দায় সৃষ্টি হলে সেটাকে আমরা কি বলি, অসীম দায় বলি। স্বাধীন পেশা কি, অসীম দায় কি, আচ্ছা অসীম দায়টা 2বার আসছে। তাহলে এই 4টা কোয়েশ্চেন তোমরা দেখবা। এরপর অনুধাবনমূলক প্রশ্নের জন্য ব্যবসায়ের পৃথক সত্তা বলতে কি বুঝো, তারপর এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত কেন ব্যাখ্যা করো, পরিবর্তনশীল চাহিদা বিশিষ্ট পণ্যর ক্ষেত্রে কোন ব্যবসা উপযোগী ব্যাখ্যা করো, নমনীয়তার বৈশিষ্ট্য ব্যবসায়ে অনেক সমস্যা সমাধানে সহায়ক ব্যাখ্যা করো, সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের ব্যবসা সংগঠন কোনটা ব্যাখ্যা করো, এবং প্রত্যক্ষ সম্পর্ক এক মালিকানা ব্যবসায়ে স্বাচ্ছন্দ্য আনে ব্যাখ্যা করো। জাস্ট এই 5টা কোয়েশ্চন 6টা কোয়েশ্চন তোমরা ভালোভাবে দেখবা, এগুলো থেকে অবশ্যই কমন পাবা। এবার আমরা এই অধ্যায় হতে তোমাদের সৃজনশীলের জন্য গ এবং গ নম্বরের জন্য কি কি কোয়েশ্চন হতে পারে দেখো। আমরা এক মালিকানা ব্যবসায়ের ধারণা, অর্থাৎ তোমাকে কোয়েশ্চন করতে পারে উদ্দীপকে মালিকানার ভিত্তিতে জনাব রহিমের ব্যবসাটা কোন ধরনের ব্যবসা, যেহেতু মালিকানা ভিত্তিতে বলছে এটাকে এক মালিকানা, অংশীদারি নাকি কোম্পানি সংগঠন, তাহলে এটা আমাদের জানতে চাইতে পারে। তাহলে উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়বা। এখানে যদি মালিক একজন দেখো তাহলে আমরা বলবো কি এটা এক মালিকানা ব্যবসা। তাহলে একটু এক মালিকানা ব্যবসার তোমরা ধারণা সম্পর্কে জানবা, এবং কয়েকটা বৈশিষ্ট্য আছে এক মালিকানা ব্যবসায়ীর। এখানে মালিক তাকে একা, তারপর মালিক একাই কী করে ঝুঁকি বহন করে, মালিক একাই সব রিস্ক বিয়ার করে, এবং মালিক একাই কী করে ইনভেস্ট করে, তিনি একাই ব্যবসাটা পরিচালনা করে, তার সাথে মালিকের একটা প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু তোমরা পড়ে যাবা। এরপর এই কোয়েশ্চনটা মাস্ট বি আসবে, বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণগুলো কী কী, এই কোয়েশ্চনটা মাস্ট বি আসবে গ নাম্বারে। তাহলে দেখো তো তুমি একটু চিন্তা করে দেখো, বৃহদায়তন বাংলাদেশে অনেকগুলো বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু তারপরও কেন এই বড় প্রতিষ্ঠানগুলো থাকার পরও কেন এক মালিকানা ব্যবসাগুলো টিকিয়ে আছে? কারণ তোমার এক মালিকানা ব্যবসার কিছু আলাদা সেক্টর আছে, বা এক মালিকানা ব্যবসার কিছু অ্যাডভান্টেজ আছে। তোমার এক মালিকানা ব্যবসা যেমন মনে করো পচনশীল দ্রব্যের ক্ষেত্রে কিন্তু তুমি বৃহদায়তন ব্যবসা করতে পারবে না, এক মালিকানা ব্যবসায় করতে হবে। খুচরা পণ্যর ক্ষেত্রে, তারপর তুমি মনে করো মৌসুমি যে ব্যবসাগুলো আছে এগুলোর ক্ষেত্রে তোমার এক মালিকানা ব্যবসায় কি উপযুক্ত। তাহলে এই যে উপযুক্ত যে ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলোর কারণে কিন্তু, বা এক মালিকানার যে অ্যাডভান্টেজগুলো আছে, এখানে মালিক সরাসরি তোমার ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয়, এবং এখানে তোমার বিনিয়োগের খুব কম প্রয়োজন হয়, যার কারণে তোমার এক বৃহদায়তনের পাশাপাশি এক মালিকানা ব্যবসাটা এখনও কি হয়েছে, টিকিয়ে আছে। তাহলে তোমরা এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো একটু পড়বা, টিকে থাকার কারণগুলো একটু পড়বা। তাহলে এখান থেকে এই দুইটা থেকে গতে আসবে, এবং এই দুইটা থেকে গ নাম্বার আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা 4 নাম্বার অধ্যায়ে চলে যাই, অংশীদারি ব্যবসাতে। আমরা ক নাম্বারের জন্য দেখব অংশীদারি ব্যবসা কাকে বলে, তারপর চুক্তি ও চুক্তিপত্র কাকে বলে, সাধারণ সীমিত ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কাকে বলে। অংশীদারি ব্যবসার প্রকারভেদটা, ঠিক আছে। অংশীদারি ব্যবসাকে আমরা কিনা 2 ভাগে ভাগ করি, প্রধানত সাধারণ এবং সীমিত। আবার সীমিত ব্যবসাকে আমরা 2 ভাগে ভাগ করি, এক হচ্ছে তোমার ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে তোমার নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। তাহলে তোমরা একটু এই 3টে দেখবা, সাধারণ অংশীদারি ব্যবসা কাকে বলে, সীমিত অংশীদারি ব্যবসা কাকে বলে, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কাকে বলে। তারপর প্রতিবন্ধ অর্থাৎ অংশীদারদের যে 8টা প্রকার ভেদ আছে, প্রতিবন্ধ অংশীদার, নামমাত্র, গোমন্ত, আচরণ অনুমিত, আপাত দৃষ্টিতে অংশীদার, সাধারণ অংশীদার কাকে বলে, এই অংশীদারি ব্যবসার অংশীদারদের সংজ্ঞাগুলো একটু তুমি কি জানবা। এরপর দেউলিয়া কি, চূড়ান্ত সদ্বিশ্বাস কি, এই 6টা প্রশ্ন তোমরা জানবা। এবার আসো খ নাম্বারের জন্য অনুধাবনমূলক প্রশ্নের জন্য, চুক্তিকে অংশীদারি ব্যবসার ভিত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো। নিবন্ধিত অংশীদারি ব্যবসা উত্তম কেন, তারপর নাবালক অংশীদার বলতে কি বুঝো, অংশীদারি ব্যবসার দায় অসীম বলতে কি বুঝো, অংশীদারি ব্যবসার পৃথক সত্তা থাকে না ব্যাখ্যা করো, কোন ক্ষেত্রে একটি অংশীদারি ব্যবসা বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে ব্যাখ্যা করো, এবং প্রতিবন্ধ অংশীদার কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এই 6-7টা প্রশ্ন একটু দেখে যাবা। এবার আমরা গ নাম্বারের জন্য তোমার সৃজনশীলের জন্য আমরা দেখব অংশীদারি ব্যবসার প্রকারভেদ। অংশীদারি ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। অংশীদারি ব্যবসাকে আমরা 2 ভাগে ভাগ করছি, 1 সাধারণ অংশীদারি ব্যবসা, 2 সীমিত অংশীদারি ব্যবসা। যে অংশীদারি ব্যবসায় সকল সদস্যের দায় অসীম তাকে আমরা বলবো সাধারণ অংশীদারি ব্যবসা, এবং এই সাধারণ অংশীদারি ব্যবসাটা পরিচালিত হয় 1932 সালের অংশীদারি আইন দ্বারা। আর সীমিত অংশীদারি ব্যবসা কাকে বলে, যেই অংশীদারি ব্যবসায়ের অসীম দায় বিশিষ্ট অংশীদারদের পাশাপাশি সসীম দায় বিশিষ্ট অংশীদার তাকে আমরা বলবো সীমিত অংশীদারি ব্যবসা।
এই সীমিত অংশীদারি ব্যবসাটা পরিচালিত হয় 1907 সালের ভারতীয় আইন দ্বারা এবং 1884 সালের ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত হয়। তারপর তোমার এই সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এখানে অসীম দায় বিশিষ্ট অংশীদার থাকবে এবং সসীম দায় বিশিষ্ট অংশীদারও থাকবে, আর এটার নিবন্ধনটাও বাধ্যতামূলক, কিন্তু সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধনটা বাধ্যতামূলক নয়। তারপর আরেকটা বিষয় মনে রাখবা, সাধারণ অংশীদারি ব্যবসাকে আমরা দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, দুই হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কাকে বলে? যে অংশীদারি ব্যবসায়ে কোনো মেয়াদকাল বা উদ্দেশ্য উল্লেখ থাকে না, তাকে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা কাকে বলে? নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আমরা দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা, আর এক হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য অংশীদারি ব্যবসা। যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে তাকে আমরা বলবো নির্দিষ্ট মেয়াদের জন্য অংশীদারি ব্যবসা। আর নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা কাকে বলে? যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট উদ্দেশ্য উল্লেখ থাকে সেটাকে আমরা বলবো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য অংশীদারি ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসার প্রকারভেদটা একটু তোমরা মাথায় রাখবা। এরপর আসো অংশীদারদের প্রকারভেদ। এখানে 8 প্রকার অংশীদার আছে। কয় প্রকার? 8 প্রকার অংশীদার আছে। এগুলো সম্পর্কে একটু তোমাদের ভালোভাবে জানতে হবে। সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, কর্মী অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতদৃষ্টিত অংশীদার, প্রতিবন্ধ অংশীদার, তারপর হচ্ছে তোমার আর কি অংশীদার আছে? প্রতিবন্ধ অংশীদার, তারপর আছে নাবালক সীমিত অংশীদার। ঠিক আছে, তাহলে এই 8 প্রকার অংশীদারদের মধ্যে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সাধারণ অংশীদার, কর্মী অংশীদার, তারপর হচ্ছে তোমার সাধারণ কর্মী, তারপর তোমরা দেখবে আপাতদৃষ্টিত অংশীদার, যারা হচ্ছে তোমার একসময় অংশীদার ছিল কিন্তু অংশীদার থেকে অবসর নেওয়ার পরও এখনও টাকাটা উত্তোলন করে না, তাদেরকে আপাতদৃষ্টিত অংশীদার বলে। তারপর তোমরা নামমাত্র অংশীদার, এগুলো একটু দেখবে। সবগুলো 8টা প্রকার মাত্র আছে, তোমরা এগুলো একটু দেখলে পারবা। তাহলে 8টা প্রকার অংশীদারদের প্রকারভেদ নিয়ে একটু তোমরা দেখবা। এরপর আসো নিবন্ধন। অংশীদারি ব্যবসাটা নিবন্ধন সাধারণত বাধ্যতামূলক না, কিন্তু নিবন্ধন না করলে তুমি অনেকগুলো সমস্যায় পড়বা, নিবন্ধন করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তাহলে নিবন্ধন না করার ফলাফলগুলো কি একটু দেখবা। তুমি যদি নিবন্ধন না করো তাহলে তুমি চাইলে কারো বিরুদ্ধে মামলা করতে পারবে না। 100 টাকার বেশি পাইলে ওটার জন্য তুমি মামলা করতে পারবে না, কিন্তু 100 টাকার যদি কম পাও ওই টাকার জন্য তুমি মামলা করতে পারবা। তাহলে 100 টাকার কমের জন্য তুমি মামলা করে কোনো লাভ নাই। তাহলে অংশীদারি ব্যবসা নিবন্ধন করলে সুবিধাগুলো কী কী পাবা? তুমি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারবা, কারো বিরুদ্ধে তোমার যদি কোনো অভিযোগ থাকে, কেউ যদি তোমার বিরুদ্ধে ধরো বিশ্বাসঘাতকতা করলে এর জন্য তুমি আদালতে শরণাপন্ন হতে পারবা। তাহলে এই সুবিধাগুলো তুমি পাবা, না করলে এই অসুবিধাগুলো তুমি ফেস করবা। এরপর অংশীদারি ব্যবসার বিলোপ সাধন সম্পর্কে একটু জানতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে MCQ হয়, CQ চলে আসে। তাহলে বিলোপ সাধন কয়ভাবে হতে পারে? 5 ভাবে হতে পারে। এক হচ্ছে সকলের সম্মতিক্রমে, 2 হচ্ছে বাধ্য হয়ে, 3 হচ্ছে বিশেষ কারণে, 4 হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে, 5 হচ্ছে তোমার আদালতের তত্ত্বাবধানে। এই 5 ভাবে তোমার বিলোপ সাধন করতে পারে। সকলের সম্মতিক্রমে এটা কীভাবে মনে রাখবা? দেখো, সকলের সম্মতিক্রমে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন, এই লাইনটার মাধ্যমে তোমরা 5টা প্রকারভেদ একটু মনে রাখবা। তাহলে এই 5 ভাবে বিলোপ সাধন করতে পারে। বিলোপ সাধন সম্পর্কে একটু আমাদের জানতে হবে এবং তাদের ধারাগুলো সম্পর্কে একটু জানতে হবে। এবার আসো 5ম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসা। আমরা ক নাম্বারের জন্য আমরা দেখব কোম্পানি সংগঠন কাকে বলে, কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আমরা কি বুঝি, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করতে পারে সেটাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলে। সনদপ্রাপ্ত, সংবিধিবদ্ধ, হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি কাকে বলে? তাহলে সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে? তোমার কোম্পানি আইনটা প্রবর্তনের পূর্বে, অর্থাৎ কোম্পানি আইনটা সর্বপ্রথম পাস হয় 1846 সালে। এই 1846 সালের পূর্বে রাজাদের বিশেষ সনদের মাধ্যমে যে কোম্পানিগুলো গঠন হয়েছিল তখন সেগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। আর সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলে? তোমার 1846 সালের পরে, অর্থাৎ কোম্পানি আইন প্রবর্তনের পরে কোনো দেশের আইনসভায় সংসদে আইন পাশ করে বা তোমার প্রেসিডেন্টের অধ্যাদেশ বলে যদি কোনো কোম্পানি গঠন করা হয় তখন তাকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। যেমন বাংলাদেশ ব্যাংক, ওয়াসা, তারপর হচ্ছে তোমার BRTC, এগুলো হচ্ছে তোমার সংবিধিবদ্ধ কোম্পানি। আর হোল্ডিং কোম্পানি হচ্ছে যে কোম্পানি অন্য একটা কোম্পানির 51 শেয়ার ক্রয় করে নিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। অর্থাৎ A এবং B দুইটা কোম্পানি, A কোম্পানি যদি B কোম্পানির 51 শেয়ার ক্রয় করে ফেলে তখন আমরা A কোম্পানিকে বলবো হোল্ডিং কোম্পানি, আর B কোম্পানি যে কোম্পানিটা নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলবো সাবসিডিয়ারি কোম্পানি। একটু সংজ্ঞাগুলো তোমরা দেখবা।
এরপর তোমার কোম্পানির যে দলিলগুলো রয়েছে, স্মারকলিপি, বিবরণপত্র, পরিমেল নিয়মাবলী, কার্য আরম্ভের অনুমতিপত্র কাকে বলে, সংজ্ঞাটা একটু দেখবা। ন্যূনতম মূলধন বা চাঁদা কি, এটা একটু গুরুত্বপূর্ণ। এরপর অবলেখককে, শেয়ার কি, তারপর শেয়ারের যে প্রকারভেদগুলো রয়েছে, রাইট শেয়ার কাকে বলে, বোনাস শেয়ার, যোগ্যতা সুযোগ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার কাকে বলে, সংজ্ঞাগুলো একটু দেখবা। ঋণপত্র কি এবং শেয়ার বাজার কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন, 10টা মনে হয় দিছি, 2, 4, 6, 8, 10টা প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাবা। এবার অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোম্পানি সংগঠনকে কেন চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়, তারপর কোম্পানির উদ্দেশ্য দ্বারা পরিবর্তনে কী সুবিধা পাওয়া যায়, তারপর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন, যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করা পরিচালকদের জন্য বাধ্যতামূলক কেন, ব্যাখ্যা করো। বিবরণপত্র কেন তৈরি করা হয়, কোন ধরনের শেয়ার ব্যবসায়ে বিনিয়োগ করা উত্তম, বোনাস শেয়ার মুদ্রাস্ফীতি হ্রাসে সহায়তা করে, ব্যাখ্যা করো। কখন বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রচার প্রয়োজন পড়ে, ব্যাখ্যা করো। কোম্পানির সসীম দায় বলতে কি বুঝো, কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, ব্যাখ্যা করো। এখানেও 10টা প্রশ্ন একটু দেখে যাবা। তারপর আসো তোমার গ নাম্বারের জন্য, গ এবং গ নাম্বারের জন্য কোম্পানির প্রকারভেদগুলো একটু দেখবা। আমি যে কয়েকটা প্রকারভেদ বললাম, এখানে প্রথমে দেখবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। এরপর দেখবা তোমার হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, তারপর সংবিধিবদ্ধ কোম্পানি। এই কয়েকটা দেখলেই হবে। তারপর শেয়ারের প্রকারভেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার। এই দুটো শেয়ার থেকে তোমাদের প্রশ্ন হবে। তাহলে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে তো তোমার লভ্যাংশের হারটা ফিক্স থাকে, বা সাধারণ শেয়ারের ক্ষেত্রে তোমার লভ্যাংশের হারটা কী থাকে না, ফিক্স থাকে না। সাধারণ শেয়ার হোল্ডাররা সরাসরি অংশগ্রহণ করতে পারে পরিচালনায়, তারপর তাদের ভোটাধিকার আছে, কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকরা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, তাদের কি নাই, ভোটাধিকার নাই। তাহলে একটু প্রকারভেদগুলো, ডিফারেন্সগুলো একটু দেখবা। তারপর কোম্পানির দলিল সমূহ, কয়টা দলিল বললাম, 4টা দলিল সম্পর্কে একটু জানবা। স্মারকলিপি, বিবরণপত্র, তারপর হচ্ছে তোমার পরিমেল নিয়মাবলী, তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট বা নিবন্ধনপত্র। ঠিক আছে, কোম্পানির বার্থ সার্টিফিকেট বলে বা নিবন্ধনপত্র। আরেকটা দলিল দেখবা কোম্পানির কার্য আরম্ভের অনুমতিপত্র। এই 5টা তোমরা দলিল সম্পর্কে একটু জানলেই হবে। তারপর কোম্পানির বিলুপ সাধন, এগুলো থেকে আসবে না, সৃজনশীল আসবে তোমার কোম্পানির প্রকারভেদ, প্রাইভেট এবং পাবলিক ভালোভাবে দেখবা। আর শেয়ারের মধ্যে অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার, আর কোম্পানির দলিলের মধ্যে স্মারকলিপি, তারপর হচ্ছে পরিমেল নিয়মাবলী, পরিমেল বন্ড, তারপর হচ্ছে তোমার বিবরণপত্র, তারপর নিবন্ধনপত্র। এই চারটা দেখলেই হবে। তাহলে এই 3টা টপিক থেকে তোমরা অবশ্যই কোয়েশ্চন পাবা। এবার আসো আমরা সমবায় সমিতিতে চলে আসছি। সমবায় সমিতিতে ক নাম্বারের জন্য সমবায় সমিতি কি, পেশাজীবী উৎপাদক, বিক্রেতা, ভোক্তা সমবায় সমিতি, এগুলো কাকে বলে, ডেফিনেশনগুলো একটু দেখবা। দেখো এগুলোর ডেফিনেশনগুলো তুমি যদি মুখস্থ করো, এগুলো কিন্তু এখানেও কাজে লাগবে। আবার যখন তুমি সৃজনশীল লিখতে যাবে, গ লিখতে যাবে, ওখানে কিন্তু তোমার এগুলো কাজে লাগবে। আর কোনটা ভোক্তা সমবায় সমিতি, কোনটা বিক্রেতা, কোনটা ক্রেতা সমবায় সমিতি, এগুলো তুমি খুব সহজে বুঝতে পারবা। উপবিধি কি, তারপর জাতীয় সমবায় সমিতি কাকে বলে, সমবায়ের মূল উদ্দেশ্য কি, একটু এই বিষয়গুলো দেখবা। অনুধাবনমূলকের জন্য মুনাফা অর্জন সমবায় সমিতির উদ্দেশ্য নয় কেন, ব্যাখ্যা করো। সমবায় সমিতিকে গণতান্ত্রিক সংগঠন বলা হয় কেন, একতায় বল সমবায়ের মূলনীতি ব্যাখ্যা করো। সমবায় সমিতির মুনাফা কিভাবে বণ্টন করা হয়, ব্যাখ্যা করো। আর সমবায়ের সাম্যনীতি বলতে কি বুঝো, বহুমুখী সমবায় সমিতি কাকে বলে, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নগুলো একটু দেখবা। এবার গ এবং গ নাম্বারের জন্য সমবায় সমিতির তোমার ধারণা সম্পর্কে জানবা। সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো এখানে চলে আসবে, বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। তারপর হচ্ছে সমবায় সমিতির প্রকারভেদ, এটা তো মাস্ট বি, এখান থেকে পাবা। এবং সমবায় সমিতির গুরুত্ব থেকে গ নাম্বারে আসবে। ঠিক আছে, তাহলে সমবায় সমিতির বৈশিষ্ট্য থেকে আসবে। সমবায় সমিতির প্রকারভেদ, কোনটা কোন ধরনের সমবায় সমিতি, এটা কি পেশাজীবী সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, ক্রেতা বিক্রেতা, কোনটার মধ্যে পড়ে, জাস্ট একটু প্রকারভেদটা দেখবা। এগুলো থেকে আসে, ভোক্তা থেকে আসে, উৎপাদক থেকে আসে, ক্রেতা বিক্রেতা থেকে আসে, তারপর তোমার হচ্ছে কি পেশাজীবীটা থেকে আসে। এগুলো একটু দেখে যাবা আর গুরুত্বগুলো একটু পড়বা। এবার আমরা সর্বশেষ অধ্যায়, তোমার ব্যবসা নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা নৈতিকতার মধ্যে মূল্যবোধ কি, ব্যবসা মূল্যবোধ কি, ব্যবসা নৈতিকতা কি, সামাজিক দায়বদ্ধতা বলতে কি বুঝো, পরিবেশ দূষণ, বণিক সমিতি এবং ব্যবসায়িক জুট কি, এই সংজ্ঞাগুলো দেখে যাবা। এরপর অনুধাবনমূলকের জন্য CRS বলতে কি বুঝো, কর্পোরেট, আচ্ছা CSR হবে। তারপর হচ্ছে তোমার
নৈতিকতা ব্যবসায় মূল্যবান সম্পদ ব্যাখ্যা করো। মূল্যবোধকে নৈতিকতার ভিত্তি বলা হয় কেন ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণ বলতে কী বুঝো ব্যাখ্যা করো। আর ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন ব্যাখ্যা করো। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বপূর্ণ কেন। সর্বশেষ ব্যবসায়িক মূল্যবোধ কেন প্রয়োজন ব্যাখ্যা করো। তাহলে কয়টা? 7টা প্রশ্ন। এবার অনুধাবন গ এবং গ নাম্বারের জন্য ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতাগুলো কী কী, একটু ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতাগুলো মানে কার প্রতি দায়িত্ব পালন করতে হয় সে বিষয়গুলো। দায়বদ্ধতা, ঠিক আছে। ব্যবসা তোমার সমাজের প্রতি কোন কোন পক্ষের প্রতি, অনেকগুলো পক্ষ আছে, একটা সরকারের পক্ষ, ভোক্তার পক্ষে, বা তোমার হচ্ছে কি বিনিয়োগকারীর পক্ষে, কোন পক্ষের প্রতি সে দায়িত্ব পালন করছে এটা থেকে প্রশ্ন হতে পারে। তারপর তোমার ব্যবসায়ের মূল্যবোধ এবং নৈতিকতার প্রয়োজনীয়তা আছে কিনা, এবং ব্যবসার সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। তাহলে এগুলো এই দুটো থেকে গতে আসবে, দুটাই সেম টপিক। আর এখানে কোন পক্ষের প্রতি সে দায়িত্ব পালন করছে এটা একটু জানতে চাইবে। তাহলে এই ছিল আমাদের এই অধ্যায় থেকে তোমার আলোচনা এবং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার আমাদের যে 7টা অধ্যায় রয়েছে, এই 7টা অধ্যায় থেকে তোমাদের কোন জায়গা থেকে কী কী প্রশ্ন হতে পারে সে বিষয়গুলো তুলে ধরছি। আচ্ছা, একটু দেখো তোমাদের যে 7টা অধ্যায় রয়েছে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন তোমরা পাবা। এই অধ্যায় থেকে তোমাদের মাস্ট বি 2টা প্রশ্ন হবে, 3টাও হতে পারে, ঠিক আছে। 2 থেকে 3টা প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমি একটু লিখে দিই। এই অধ্যায় থেকে মাস্ট বি 2টা পাবা। তাহলে একটু আমি এখানে লিখে দিই। প্রথম অধ্যায়, একম অধ্যায় থেকে পাবা 2 থেকে 3টা প্রশ্ন। তারপর তোমার দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যবসা পরিবেশ থেকে তোমাদের 1টা প্রশ্ন হবে। তারপর তৃতীয় অধ্যায় রয়েছে এক মালিকানা, ঠিক আছে। এক মালিকানা থেকে তোমার 2টা প্রশ্ন হবে, একটাও আসতে পারে, আর একটা তো মাস্ট বি থাকবে, 2টাও হতে পারে। চতুর্থ অধ্যায় থেকে তোমার 2টা তো মাস্ট বি থাকবে, 3টাও হতে পারে। তারপর পঞ্চম অধ্যায় রয়েছে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, এখান থেকেও 2টা এবং 3টা প্রশ্ন হতে পারে। ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি থেকেও তোমাদের 2টা প্রশ্ন হবে। আর দশম অধ্যায় 12 অধ্যায় এটা, এখান থেকে তোমাদের প্রশ্ন হবে 1টা। তাহলে 2, 4, 6, 8, 10, 11, 12, ঠিক আছে। তোমরা একটু দেখো, এই প্রথম অধ্যায় থেকে মাস্ট বি 2টা কোয়েশ্চেন অবশ্যই পাবা। তোমরা যদি প্রথম অধ্যায়টা ভালোভাবে দেখো, তৃতীয় অধ্যায়টাও এক মালিকানাটাও সহজ অধ্যায়, এটা একটু ভালোভাবে দেখলে এখান থেকে 2টা পাচ্ছ। একটা অথবা 2টা থাকবে এখানে, একটা অথবা 2টা, একটা তো মাস্ট বি থাকবে, 2টাও হতে পারে। অধ্যায়টা খুবই ছোটো, এক মালিকানা। তারপরে অংশীদারি ব্যবসা থেকে 2টা মাস্ট বি পাবা। প্রথম অধ্যায় থেকে 2টা মাস্ট বি পাবা, চতুর্থ অধ্যায় থেকে 2টা মাস্ট বি পাবা। পঞ্চম অধ্যায়টা একটু অনেক বড় অধ্যায়, এখান থেকে 2টাতে 100% থাকবে। আর ষষ্ঠ অধ্যায় থেকে 2টা থাকবে। তোমরা এখানে ভালোভাবে আমি বলবো 1 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, এই 3টা অধ্যায় কোনোভাবে মিস দিবা না। এই 3টা থেকেও তোমরা 2টা, 4টা, 5টা সৃজনশীল পাবা। আর বাকি যে কোনো 2টা দেখলেই তোমরা কি 7টা সৃজনশীলের আনসার করে আসতে পারবা। আমি বলবো যেহেতু 7টা অধ্যায় তোমরা সবগুলো ভালোভাবে দেখে যাবা। আর যেহেতু এমসিকিউ তোমাদের পড়তে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে, সুতরাং তোমরা এই 7টা অধ্যায় একটু ভালোভাবে দেখে যাবা। তবে এই 1, 3, 4 এগুলো কোনোভাবেই মিস দিবা না, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ম্যানেজমেন্ট পাস পেপার নিয়ে তোমাদের সিকিউর জন্য সাজেশন ক্লাস। পরের ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।